আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। কারা কোন পক্ষগুলো এত শক্তিশালী হয়ে উঠলো যে ধরেন ছাত্রলীগ, আওয়ামী লীগ শরীফ হোসেনের সঙ্গে এমন করে তাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলিয়েছে। কোথায়? আমরা তো এই জুলাই যোদ্ধাদের কাছেই শুনি যে সারা বাংলাদেশে এখনো নাকি কোথাও ওই আওয়ামী লীগ ছাত্রলীগ উঠে দাঁড়াবে এর কোনো সুযোগ নাই। তাহলেই নাকি জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়বেন। তাহলে এদেরকে কারা পেটাচ্ছেন, কারা এদেরকে দিয়ে এরকম ভয় পাইয়ে দিচ্ছেন, সে প্রশ্নটা কিন্তু করতেই হয়। 2024-এর আগস্টের পর আপনাদের অনেকেরই মনে থাকবে, আমরা যখন প্রথম বীর জুলাই যোদ্ধা হাসনাত সার্জিসদের চিনতে শুরু করলাম, আর তারা যখন বীর জুলাই যোদ্ধা হওয়ার সুবাদে দামি দামি গাড়ি চড়তে শুরু করলেন, প্রায়শই রাতে বিরাতে তাদের গাড়িতে কারা কারা জানি ধাক্কা দিত, আর হাসনাত সার্জিসরা হুঙ্কার ছেড়ে সংবাদ মাধ্যমে বলতেন, ফেসবুকে পোস্ট দিতেন যে তাদেরকে হত্যা চেষ্টায় নাকি এসব গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটছে। এরপর প্রায়শই হাসনাত আব্দুল্লাহ এসব বক্তৃতা দিতেন যে মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন তারা। এই হাদির মৃত্যুর পরেও তারা বললেন যে রাষ্ট্রের কাছে শুধুমাত্র স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি তারা চান, কারণ এই মৃত্যু পরোয়ানা নিয়ে যে জুলাই যোদ্ধাদের মাথায় রেখে চলতে হচ্ছে সেটা আর কিছুতেই মেনে নেওয়া যায় না। গত কিছুদিনেই দেখা যাচ্ছে হাই প্রোফাইল সব জুলাই যোদ্ধাদের মার দেওয়ার ঘটনা ঘটছে, পেটানোর ঘটনা ঘটছে, বিবস্ত্র করে তাদেরকে দিয়ে রীতিমতো জয় বাংলা স্লোগান দেওয়ানোর ঘটনা ঘটছে। আবার কোনো হাই প্রোফাইল বীর জুলাই যোদ্ধা যারা পুলিশ সদস্যদেরকে পিটিয়ে মেরে আগুন দিয়ে ঝুলিয়ে রেখেছেন, এমন সব বীর যোদ্ধাদের কাউকে কাউকে নাকি ছাত্রদল পেটাচ্ছে। একদিন পেটানোর ভয়ে গিয়ে থানায় আশ্রয় নিচ্ছেন বীর জুলাই যোদ্ধা, তার পরের দিন ছাত্রদল খুঁজে বের করে তাদেরকে পেটাচ্ছে। আবার কোনো জুলাই যোদ্ধাকে নাকি পুলিশ ধরে নিচ্ছে, এ অভিযোগ আসছে। আবার অনেক ক্ষেত্রেই ওই পরিবারগুলো বলছে না না, আমরা জুলাইয়ের সঙ্গে জড়িত ছিলাম না, কিংবা জুলাইয়ের সঙ্গে তারা বিষয়টাকে না মেশালেও জুলাই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন সেসব ব্যক্তিবর্গ এসে বলছেন এরা মার খাচ্ছে, এরা পিটুনি খাচ্ছে, এদেরকে পুলিশ হয়রানি করছে শুধুমাত্র এই কারণে যে এরা জুলাইপন্থী, এরা জুলাই যোদ্ধা। হঠাৎ করে সারা বাংলাদেশে সাধারণ মানুষ, ছাত্রদল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলানো লোক, পুলিশ সবাই মিলে কেন জুলাইপন্থী আর জুলাই যোদ্ধাদের বিপক্ষে দাঁড়িয়ে গেল এবং এদের গায়ে হাত তোলার সাহস করছে, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চিতভাবেই। দেখেন, সবচেয়ে আলোচিত এখন যে ঘটনাটা, সকল সংবাদ মাধ্যমে শিরোনাম, ক্রিকেটার নাঈমকে চট্টগ্রামে পুলিশ মারধর করেছে এবং এই কারণে পুলিশের এক এসআই সহ দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটাতে ক্রিকেটার নাঈম যেটা সাংবাদিকদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন যে রাতের ফ্লাইটে তিনি চট্টগ্রাম বিমানবন্দরে নামার পর অটোরিকশা করে বাসার উদ্দেশ্যে রওনা হন। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় লালখান বাজার এলাকায় পুলিশ অটোরিকশাটিকে থামার সংকেত দেয়, চালকের কাছ থেকে গাড়ির কাগজপত্র নেয়, আর পরে নাকি গাড়ি থেকে নামিয়ে নাঈম হাসানকে লাঠি ও পাইপ দিয়ে মারধর করা শুরু করেন খুলশী থানার এসআই শফিকুল ইসলাম আর পুলিশের সোর্স সোহেল। একটা পর্যায়ে অটোরিকশায় করে নাঈমকে তারা থানায়ও নিয়ে যান, সেখানেও তাকে হেনস্থা করা হয়। পরে বিসিবি কর্মকর্তাদের হস্তক্ষেপে ছাড়া পেতে হয় নাঈমকে। এবং নাঈমের এই ঘটনায় নাঈম যে বর্ণনা দিয়েছেন তাতে তিনি বলেছেন এমনকি শখানেক লোক জড়ো হয়ে পুলিশকে বারবার বলেছেন যে উনি নাঈম, উনি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার, তবু নাকি পুলিশ তাদের মার বন্ধ করেনি। এখন পুলিশ প্রথম আলোকে এ বিষয়ে ব্যাখ্যায় বলছে যে এ সময় তাদের কাছে খবর ছিল, গোয়েন্দা তথ্য ছিল যে এই অটো রিক্সাটায় নাকি চোরাচালান হচ্ছে, সোনার একটা চোরাচালান আসবে সিএনজি চালিত অটোরিকশায় করে। এই তথ্যের ভিত্তিতেই শফিকুল নামের ওই এসআই লালখান বাজার এলাকায় অভিযানে যান এবং মনিরুল, খুলশী থানার আরেক এসআই, তিনি একটা গোয়েন্দা সংস্থার কাছ থেকে ওই অটোরিকশা দিয়ে সোনা চোরাচালান হচ্ছে এই তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন। গোয়েন্দা সংস্থা, পুলিশ সবাই মিলে এই ক্রিকেটারকে সোনা চোরাচালানি বানিয়ে এমন আচমকা অটোরিকশা থেকে নামিয়ে পাইপ দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে, সেটা যেমন বিস্ময়কর এবং আতঙ্কজনক, কিন্তু আমার কাছে মনে হয়েছে সব
সবচেয়ে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে জুলাইয়ের নেতা, জুলাইয়ের এই যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এক প্রধান মুখ পিনাকি ভট্টাচার্য, তিনি স্ট্যাটাস দিয়ে বলেছেন এই যে ক্রিকেটার নাইম, তাকে যে পেটানো হয়েছে কারণ তিনি জুলাইপন্থী একজন ব্যক্তি। পিনাকি ভট্টাচার্য লিখছেন যে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান জুলাইপন্থী একজন ব্যক্তি, তার বাবা শহরের স্থানীয় কাউন্সিলর, বিএনপি নেতা, এবং তিনি লিখছেন কোনো জুলাই বিরোধী কারো সাথে কখনো এরকম ঘটনা ঘটতে দেখবেন না, এরকম কোনো ঘটনা শুধুমাত্র জুলাইপন্থীদের সাথেই ঘটে। এর আগে নেত্রকোনায় একটা ঘটনা ঘটেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, তাকে হেনস্থা করার এক ভিডিও ছড়িয়ে পড়েছে, তার সাথেও কিন্তু মাদকের ঘটনা জড়িত। ওই একদল যুবক নাকি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধরে তাকে মাদক কারবারি বলে হেনস্থা করতে থাকেন। এখন সেই নেত্রকোনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীকে হেনস্থা করা হয়েছে পূর্বধলা উপজেলার সিন্দুররাটিয়া শালদিঘা এলাকায়, সেখানে ওই শিক্ষার্থী সাংবাদিকদের বলেছেন, সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি এদের গ্রামের বাড়ি এসেছেন, এরপর তিনি সদর উপজেলার আরেকটা গ্রামে তার বড় বোনের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি যখন নেত্রকোনা পূর্বধলা সড়কের বাইপাস মোড় এলাকায় ঘুরতে যান, সন্ধ্যার পর সেখানে তিনি একটা ইজি বাইকে পূর্বধলা সড়কের উদ্দেশ্যে রওনা হন, আর পথে ত্রিমোহনী সেতুটা পার হয়ে শালদিঘা এলাকায় গেলেই, মানে নেত্রকোনার মধ্যেই, দুই যুবক তার পথ রোধ করে তাকে ইজি বাইক থেকে নামতে বললে নেমে পড়েন তিনি। ওই যুবকেরা পরে তাকে মাদক কারবারি বলে হেনস্থা করতে থাকে। শরীফ হোসেনের ভাষ্য, এ সময় ওই দুইজনের সঙ্গে আরেকজন অংশ নেন, তিনজন মিলে তাকে মাদক কারবারি ও জুলাই যোদ্ধা ট্যাগ দিয়ে নির্যাতন করতে থাকেন। মুক্তিপণ হিসেবে তার কাছ থেকে 20,000 টাকা চাওয়া হয়, পরে তার সঙ্গে থাকা 500 টাকা ও বিকাশের মাধ্যমে 10,000 টাকা এনে মোট 10,500 টাকা তাদের দেওয়া হয়। ওই যুবকেরা যাওয়ার সময় শরীফের স্মার্টফোনটাও নিয়ে যান। এ সময় তাকে বস্ত্রহীন করে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শরীফ হোসেনকে বস্ত্রহীন করে বলানো হচ্ছে, আমি একজন জুলাই যোদ্ধা, আমি আর জুলাই করতাম না, জুলাই ... মানে নিশ্চয়ই উচ্চারণ অযোগ্য কোনো শব্দ, প্রথম আলো লিখতে পারছে না, আমি আগে ভুল করছি, ছাত্রদের পক্ষে থাইক্কা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এ সময় বস্ত্রহীন অবস্থায় শরীফকে কাঁদতে দেখা যায়। এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এখন এই জুলাই যোদ্ধা হিসাবে যাকে ক্ষমা চাওয়ানো হয়েছে, সেই শরীফ হোসেন বলছেন, আমার কোনো শত্রু আছে বলে আমার জানা নাই, আমি কোনোদিন কোনো রাজনীতির সঙ্গেও জড়িত না, আমি জুলাই আন্দোলনের সঙ্গেও কখনো জড়িত ছিলাম না, আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, বলতে পারেন এক রকমের ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। শরীফের বড় বোনের স্বামী উজ্জ্বল খানও বলছেন যে তার এই শরীফ নিরীহ প্রকৃতির ছেলে, তিনি জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত নয়, মিথ্যা জুলাই যোদ্ধা ট্যাগ দিয়ে যারা এরকম নির্যাতন করছে তাদেরকে যাতে চিহ্নিত করে শাস্তি আওতায় আনা হয়। এরা কারা, কোন পক্ষগুলো এত শক্তিশালী হয়ে উঠলো যে, মানে ধরেন ছাত্রলীগ, আওয়ামী লীগ শরীফ হোসেনের সঙ্গে এমন করে তাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলিয়েছে? কোথায়? মানে আমরা তো এই জুলাই যোদ্ধাদের কাছেই শুনি যে সারা বাংলাদেশে এখনো নাকি কোথাও ওই মানে আওয়ামী লীগ ছাত্রলীগ উঠে দাঁড়াবে এর কোনো সুযোগ নাই, মানে তাহলেই নাকি জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়বেন। তাহলে এদেরকে কারা পেটাচ্ছেন, কারা এদেরকে দিয়ে এরকম ভয় পাইয়ে দিচ্ছেন, সে প্রশ্নটা কিন্তু করতেই হয়। এই নেত্রকোনাতেই কিন্তু আবার দুর্বৃত্তরা জুলাই স্তম্ভেও আগুন দিয়েছে। এবং আজকেই যদি পত্রিকা দেখবেন এই নেত্রকোনার পূর্বধলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে, কারো মুখে কোনো মাস্ক নাই, কারো কোনো ভয় ডর নাই, এরা আবার সেই ছবি চারদিকে ছড়িয়ে দিয়েছে এবং পতাকা হাতে নিয়ে রীতিমতো ছাত্রলীগ এই পূর্বধলায়, কদিন আগে যেখানে এরকম একটা ঘটনা ঘটেছে, পুলিশের অভিযান চলছে কারা হেনস্থা করেছে জুলাই যোদ্ধাকে বের করতে, সেই জায়গায় আবার ছাত্রলীগ একটা মিছিল নামিয়ে ফেলেছে। সবচেয়ে মানে বিচিত্র ঘটনা ঘটেছে, মানে হবিগঞ্জে এক ভয়াবহ ঘটনার খবর কিন্তু আমরা 2024-এর বীরত্বপূর্ণ আগস্টের প্রায় বছরখানেক পর বিবিসি বাংলার অনুসন্ধানে জেনেছিলাম যে ওখানে নাকি সাধারণ জনগণ পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে পুলিশকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মতো, মানে যত পুলিশ ভেতরে আছে সবাইকে পুড়িয়ে পিটিয়ে মারবে বলে থানা ঘেরাও করে ফেলেছিল এবং সেনাবাহিনী হবিগঞ্জের ওই বানিয়াচং থানায় পুলিশকে রক্ষায় সেখানে জনগণের সাথে অনেক
অনেকক্ষণ আলাপ করে তারপর একজন হিন্দু পুলিশ অফিসারকে রেখে সেখান থেকে চলে এসেছিল, যাতে ক্ষুব্ধ সাধারণ জনগণ শুধুমাত্র ওই হিন্দু পুলিশ অফিসারকে পিটিয়ে পুড়িয়ে মেরে তাদের ক্ষোভ দমন করতে পারে। এখন এবছরের জানুয়ারি মাসে খবর আসে যে ওই যে ক্ষুব্ধ সাধারণ জনগণ যারা কিনা এসআই সন্তোষকে হবিগঞ্জের বানিয়াচং থানায় পুড়িয়ে মেরেছিল, সেই বীরদের একজন, বীর জুলাই যোদ্ধাদের একজন মাহাদি হাসান, তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ওসিকে হুমকি দিয়ে বলেছিলেন যে বানিয়াচং থানা কিন্তু আমরাই পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিছিলাম। এবং এই হুমকি দেওয়ার পর তিনি সারা বাংলাদেশে তার সেই হুমকির ভিডিও ছড়িয়ে পড়ে। বীর জুলাই যোদ্ধা মাহাদি হাসান তখন আরো বড় বীর এবং তারকায় পরিণত হন জুলাইপন্থীদের মধ্যে। এখন সেই মাহাদি হাসানকে কিনা হবিগঞ্জে ছাত্রদল পেটাতে পারে, এই আশঙ্কায় তাকে লাইভে আসতে হয় এবং লাইভে এসে তিনি দৌড়াতে দৌড়াতে কোনো মতে থানায় গিয়ে আশ্রয় নিয়ে নিজের এক রকমের মার খাওয়া থেকে নিজেকে রক্ষা করেন। এবং তখন আবার সংবাদ মাধ্যমগুলো খবর করে সেই মাহাদি এবার আশ্রয় নিলেন থানায়, মানে যিনি এক এসআইকে পোড়ান, যিনি আবার অন্য ওসিকে বলেন যে অন্য থানা আমরা পুড়াইছি, অন্য থানার এসআই আমরা জ্বালিয়ে দিয়েছি, সেই ব্যক্তিকেই কিনা এখন প্রাণ ভয়ে থানায় আশ্রয় নিতে হচ্ছে। এই নিয়ে এক রকমের হাস্যরসাত্মক সংবাদ শিরোনাম যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো করছে, কিন্তু তার পরের দিন মাহাদি হাসান আর বাঁচতে পারেন না। দেখা যায় যে ডিসি অফিসের সামনে, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 5-6 জনের একদল তরুণ এই মাহাদি হাসান বীর বিক্রমের গায়ে হাত তোলে এবং জুলাই যোদ্ধা এই তরুণকে মারধরের পর তাকে কিনা আহত হয়ে হাসপাতালে যেতে হয়। মানে বাংলাদেশে জুলাই চেতনাটা কত নড়বড়ে হয়ে পড়েছে যে হবিগঞ্জের মতো জায়গায় এই জুলাইপন্থীদের একই জোটভুক্ত ছাত্রদল কিনা বীর জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে মেরে পাঠিয়ে দিয়েছে হাসপাতালে। অথচ এই জুলাই যোদ্ধা মাহাদি এর আগের 2 দিন থেকে বারবার ফেসবুকে লাইভে এসে বলছেন তাকে ছাত্রদল পেটাতে পারে। এসব ঘটনায় এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটছে, কোনো একটা এমন পালাবদল ঘটে গেছে যে এই জুলাই যোদ্ধাদের এই বীরত্বকে সম্মান তো সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন, অন্য রাজনৈতিক দল কিংবা তাদের নিজেদের মধ্যেরই পক্ষ বিপক্ষ দলগুলো করছেই না, এমনকি এদের গায়ে হাত তুলতেও কেউ আর ভয় পাচ্ছে না। তার মানে এরা যে আশঙ্কা করেছিলেন, হাসনাত আবদুল্লাহ সার্জিসরা যে ওই যে 24 আগস্ট থেকেই বলতেন কে জানি তাদের মারতে চলে আসে, কখন জানি তাদের মৃত্যু হয়ে যায়। এখনো নাসিরউদ্দিন পাটোয়ারি সারা বাংলাদেশ দাপড়ে কথাই বলছেন কখন জানি কে তাদের মেরে ফেলেন। এখন দেখা যাচ্ছে মেরে ফেলার ভয়ের পাশাপাশি মার খাওয়ার ভয়টাও ভীষণভাবে বাস্তব হয়ে উঠছে জুলাইপন্থীদের জন্য। নিউক্লিয়ার ওয়ারহেড যোগ করলো নিউক্লিয়ার সাবমেরিনের সঙ্গে নিউক্লিয়ার ওয়ারহেড। এই ওয়ারহেড কিন্তু আমাদের মানে ট্রায়াডে রয়েছে। ট্রায়াড বলতে আপনার জাহাজের, যুদ্ধ জাহাজে রয়েছে এবং যত যুদ্ধের প্লেন রয়েছে সেগুলোতে রয়েছে। এইবার সাবমেরিনে আমাদের তো মিসাইল ছিল কিন্তু ওয়ারহেড লাগানো ছিল না। এবার 2টো জাহাজে সাবমেরিনে, নিউক্লিয়ার সাবমেরিনে, একটা হচ্ছে আরিহান্ত আর আরিঘাত, আরিহান্ত আর আরিঘাত, এই দুটোতে 6টা করে ওয়ারহেড লাগানো আছে। তার মানে কি ট্রায়াড হয়ে গেল। সমুদ্রের নিচে, সমুদ্রের উপরিভাগে এবং আকাশপথে, স্থল বাহিনীর কাছে তো আছেই। এখন এটা কি বিরাট যুদ্ধের পরিকল্পনা? এই প্রশ্নটা উঠেছে। নইলে ওয়ারহেড জোড়া খুব সাধারণ ব্যাপার নয়। আপনাদের মনে থাকতে পারে দিন 20 আগে, 3 সপ্তাহ হবে, দিন 20 আগে আসিম মুনির, পাকিস্তানের আসিম মুনির, তিনি একটা হুঙ্কার দিয়েছিলেন যে দরকার হলে আমরা পরমাণু মারব এবং পূর্ব থেকে পশ্চিম অবধি সর্বত্র মারব।
এর মধ্যে বাংলাদেশকেও টেনেছে। এখন দেখুন, এই যে নিউক্লিয়ার ওয়ারহেড লাগানো যে মিসাইল, সে তো আর বাংলাদেশের জন্য নয়। বাংলাদেশে এমনি 4টে মিসাইল মারলেই শেষ হয়ে যাবে, বাংলাদেশে মিসাইল মারবেও না। বাংলাদেশে যা করবে ওই পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশকে আচ্ছা করে ঠেঙাবে, এটা হচ্ছে ভারতের পরিকল্পনা। কোনো বড় সংঘর্ষে যাবে না, ঠেঙাবে, প্রচুর ঠেঙাবে। তো যাই হোক, এখন এই যে পাকিস্তান, তার হুঙ্কার এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সামুদ্রিক চুক্তি হয়েছে বন্দরের, চট্টগ্রাম বন্দরে জাহাজ ফেরানো নিয়ে, আমি বহুবার বলেছি যে আগে বঙ্গোপসাগরে জলে আসুক ভারত মহাসাগর ছেড়ে, তখন দেখা যাবে। আপনারা আরো মনে থাকতে পারে যে প্রায় মাস 6 আগে ভারত নোটাম জারি করে একটা মিসাইল টেস্ট করেছিল। 8,000 পাল্লার বলা হয়েছিল, 8,000 কিলোমিটার, কিন্তু কেউ তো সঠিকটা বলে না। 10,000ও হতে পারে, 12,000ও হতে পারে, কিন্তু 8,000 ভারত বলেছিল। 8,000 না 10,000 এরকম বলেছিল। এখন যদি বঙ্গোপসাগরে যদি আমেরিকা ঢোকে, আমেরিকাকে তো বিশ্বাস নেই, ও এক হাত পায়ে দেবে, এক হাত গলায় দেবে। এই বন্ধুত্বের চিঠি পাঠাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে পাঠাচ্ছে, যার জন্য মোদিজি ওনার সঙ্গে কথা টথা বলেন না, বিশেষ ওনাকে পাত্তাও দেন না। তুই আগে ঢোক, তারপরে দেখছি। এটাও একটা মেসেজিং হতে পারে যে তুমি যদি বঙ্গোপসাগরের বুকে যদি তুমি তরি ভেড়াও, তাহলে তোমার কিন্তু কষ্ট আছে। ভারতের একটা রাগ রয়েছে, কারণ ওই ইরানের ওখানে ওমান থেকে ঢোকার মুখে ওইখানে কিন্তু ভারতীয় জাহাজকে একটা বাণিজ্যিক জাহাজ, যুদ্ধ জাহাজ নয়, বাণিজ্যিক জাহাজে মিসাইল মেরে দিয়েছিল, তাতে 130 জন মারা গিয়েছিল। ভারত সেটা বলেনি, বারবার কমিউনিকেট করা হয়েছে এটা হচ্ছে বাণিজ্যিক জাহাজ, এতে বিভিন্ন পণ্য রয়েছে, তেল নেই, আমাদের হরমুজ প্রণালী ক্রস করতে দেওয়া হোক। আমেরিকা বলছে যে আমরা কোনো বার্তা পাইনি, এদিকে আমাদের ট্রান্সক্রিপ্টে রয়েছে সমস্ত বার্তা ওরা রিসিভ করেছে। তার মানে জেনে শুনে ইচ্ছে করে একটা পণ্যবাহী জাহাজকে অ্যাটাক করে নিজের বাহাদুরি দেখালে। তুমি কত বড় বাহাদুর! এই যে শোনা যাচ্ছে না একটা বৈঠক হবে জেনেভাতে না কোথায়, ইউরোপের কোথায়, শান্তির বৈঠক। ইরান বলছে আমি এরকম কিছু জানি না। ট্রাম্প একদিকে বৈঠকের কথা, শান্তির বাণী কথা বলে, তার পরের দিনে গিয়ে বোমা ফেলে। দুমুখো সাপ। এখন ভারত আরো টাইট করে অবস্থায় বসে গেছে, না বাংলাদেশকে সাহায্য করতে দেবে, না পাকিস্তানকে সাহায্য করতে দেবে। আর RIC কে বড় ভয়, খুব ভয়। পুতিন এর মধ্যে আপনাদের বলেছিলাম, বেজিং এর সঙ্গে কথাবার্তা বলে, জিনপিং এর সঙ্গে কথাবার্তা বলে, মোদির সঙ্গে কথাবার্তা বলেছেন, এবং মোদি সম্ভবত একবার বেজিং যাবেন, অথবা শি জিনপিং একবার ভারতে আসবেন। মানে পুতিনকে সঙ্গে দুই দেশের রাষ্ট্রনায়ক, দুই প্রেসিডেন্ট ভারতে আসবেন RICর গঠন নিয়ে। এটাও ভারত এবং আমেরিকার একটা মাথা ব্যথার অন্যতম কারণ। RIC গঠন যদি হয়ে যায়, ইরানকে সঙ্গে যদি নিয়ে নেয়, বাংলাদেশকে সঙ্গে যদি নিয়ে নেয়, তাহলে একেবারে আমেরিকা পুরো আলাদা হয়ে যাবে, আমেরিকা পুরো চাপে পড়ে যাবে। কারণ এশিয়ার আর কোনো দেশ নেই, কারণ মায়ানমার কিন্তু ভারতের সঙ্গে আছে, মনে রাখতে হবে।
এশিয়ার আর কোনো দেশ নেই, সে কাম্বোডিয়া থেকে আপনি থাইল্যান্ড বলুন আর বলুন কি বলে ভিয়েতনাম বলুন, কেউ কিন্তু এই তিনটে দেশের প্রভাবের বাইরে নয়, সবাই এই তিনটে দেশের প্রভাবের মধ্যেই রয়েছে। সুতরাং এই তিনটে দেশের বাইরে গিয়ে কোনো কিছু করবে সেটা কিন্তু সম্ভব নয়। ফলে দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়া অর্থাৎ ইরান আমেরিকার হাতছাড়া হবে। মানে সে রেডসি ছেড়ে, রেডসিতেও সে নিরাপদ নয়, ওখানে হুতি আর হামাস বসে আছে, কাউকেই এখন নিশ্চিহ্ন করতে পারেনি কিন্তু ইসরায়েল। ইসরায়েল রোজ দাবি করে যাচ্ছে ও মেরে যাচ্ছে, কিন্তু হুতি হামাস কাউকে কিন্তু নিশ্চিহ্ন করতে পারেনি। গাজা উনি অর্ধেকের বেশি ধ্বংস করে দিয়েছে, সাধারণ মানুষ মেরেছেন, কিছু জঙ্গি নিশ্চয়ই মারা গেছে, অবশ্যই মারা গেছে, কিন্তু যে উদ্দেশ্যে উনি করেছেন সেই উদ্দেশ্য কিন্তু এখনো সফল হয়নি। আর এত বছর স্যাংশনের পর ইরান যদি বেঁচে থাকে, একটা প্রাচীন সভ্যতা, বলেছি না বারবার, একটা প্রাচীন সভ্যতা যদি বেঁচে থাকে, তাহলে পরে তাকে শেষ করা কিন্তু খুব মুশকিল। কারণ তার পেছনে তিনটে বৃহৎ শক্তি রয়েছে, রাশিয়া রয়েছে, চীন রয়েছে এবং পরোক্ষে ভারত রয়েছে। আমেরিকা কত সাপোর্ট দেবে? তাকে ইসরায়েলকে সাপোর্ট দিতে হচ্ছে, তাকে 6টা ওআইসি কান্ট্রিকে সাপোর্ট দিতে হচ্ছে, যারা উপসাগরীয় দেশগুলো, সে দুবাই থেকে বাহরিন পর্যন্ত সব কত সাপোর্ট দেবে? বাজেটারি সারপ্লাস এখন আর হচ্ছে না, এখন তো বাজেট তো মাইনাসে চলে গিয়েছে। এবার বলি আপনার আমেরিকার ধারের কথা। আমেরিকার ধার 42 ট্রিলিয়নে পৌঁছে গেছে। আমি বলেছিলাম কোনো রকমে 1.5-2 বছর টেনে দিন, 42-43 তো পৌঁছে যাবেই। আজকের কাগজেই বেরিয়েছে 42 ট্রিলিয়ন ধার পৌঁছে গেছে। প্রতি 9 মাস অন্তর 1 ট্রিলিয়ন করে ধার বাড়ছে, ডলার চাপাচ্ছে, নিজে ডলার চাপাচ্ছে। আর ভারত কি করেছে? আমি আগেও একটা ভিডিও করেছিলাম, ভারত টাকার অবমূল্যায়ন করছে। এখন নামতে নামতে ডলারকে 95 টাকায় করে ফেলেছে ডলার, এটা 100 টাকায় নিয়ে যাবে, কিন্তু আসলে কিন্তু সেই 84 টাকাই আছে। এই যে 16 টাকা এক্সট্রা হবে না, সেই টাকাটা আর কি মার্কেটে বার করবে না, সেই টাকাটা পুরোপুরি যাবে অস্ত্র কেনা এবং সংস্কার পদ্ধতিতে। ফলে এই যে কূটনৈতিক জটিল খেলা শুরু হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি চাপে পড়বে এই বাংলাদেশ নামক ছোট রাষ্ট্রটি, যার না আছে সৈন্যবল, না আছে অস্ত্রবল, না আছে আপনার অর্থনৈতিক শক্তি, কিন্তু মুখে মারিতম জগৎ, মুখে এমন বড় বড় কথা বলবে। যদি ভারত বাংলাদেশকে যদি আক্রমণ করে, জানবেন সেটা একটা অসম যুদ্ধ হবে। পাকিস্তানের সেনাবাহিনীকে হারাতে 13 দিন সময় লেগেছিল, যদিও সাপোর্ট ছিল মুক্তিযোদ্ধাদের। সাপোর্ট যদি মুক্তিযোদ্ধাদের না থাকতো, তাহলে তো ব্যাকআপ লাইন তো কেটে দিয়েছিল, আকাশপথ বন্ধ করে, জাহাজ চলাচল বন্ধ করে, তাহলে 13 দিনের জায়গায় 26 দিন হতো, স্যারেন্ডার তো করতেই হতো। আর আজকের দিনে মুক্তিযোদ্ধা বলে কিছু নেই বাংলাদেশে। দেশপ্রেমিক যারা, তাদেরকে সমস্ত শুলে চড়িয়ে দিয়েছে আর নইলে জেলে পুরে দিয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে দেশদ্রোহী, আর সব হচ্ছে দেশকে বেচার ধান্দায় রয়েছে, যে আর টাকা কামানোর ধান্দায় রয়েছে। তাই এদের প্রচুর ঠেঙানি হবে। যুদ্ধ ভারত করবে না, কিন্তু ঠেঙাবে। যুদ্ধ করলে সেটা অসম যুদ্ধ হবে, ভারতের পক্ষে সেটা লজ্জাকর যে বাংলাদেশের মধ্যে একটা ছোট রাষ্ট্রকে যুদ্ধে জড়িয়ে দিল। সেটা ভারত করবে না, মারবে পাকিস্তানকে, মারবে আমেরিকাকে। ভারত অত কাঁচা খেলোয়াড় না। সুতরাং আপনারা যা করছেন আপনারা করুন, তার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ।
ওই একদিন গুলি চলতো, মানে হুঙ্কার দিতে গুলি চালানোর কথা বললেন কেন? এখন তো চালানোর কথা বলছে। যেদিনকে দুম করে চালিয়ে দেবে না, সেদিনকে দেখবেন দুধদার করে পালাচ্ছে একেবারে। ওই ভারতের চাষিদের ক্ষেত থেকে ফসল তুলে নাচতে নাচতে যাওয়া, 1 টাকাও ধারে কাছে পাওয়া যাবে না। আমি পরিশেষে বলবো, বাংলাদেশ যদি শোধরায় তো শোধরাক, আর যদি ভালো কথায় শোধরায় না শোধরায়, কারণ মোদিজি একটা কথা কিন্তু সিঁদুরে বলেছিলেন, সিঁদুরের পরে, পায়েলগাঁওয়ের পর, যে ভাষা বোঝে আমি সেই ভাষাতেই তাকে জবাব দেবো। এই বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। বাংলাদেশ যে ভাষা বোঝে, বাংলাদেশকে সেই ভাষাতেই ভারত জবাব দেবে। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ভালো করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কুত্তার লেজ কখনো সিধা হয়।